সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাগমন লিমিটেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। বন্ধুরা, এই টপিকটা আলোচনার পূর্বে আমি তোমাদেরকে কিছু ধারণা দিব কিভাবে পরীক্ষায় এই টপিক সম্পর্কে ভালোভাবে লেখা যায় এবং ভালো মার্কস অর্জন করা যায়। প্রথমেই যদি তোমাকে তোমার নিজের প্রিয় বা ব্যক্তিগত কোনো টপিক নিয়ে লিখতে বলা হয়, ব্যক্তিগত কোনো টপিক যদি বলা হয় লিখতে, তাহলে সেটিকে ফর্মাল না করে একটু ফান বা কিছু লাইভলি কিছু কথা বলতে হবে। এটাকে ফর্মাল করা যায়, মানে এটি হচ্ছে মূল কথা, নট টু ফর্মাল। এটা যেন খুব ফর্মাল না হয়ে যায় লেখাটি। দ্বিতীয়তে, টাইম আমাদের হাতে খুবই লিমিটেড। পরীক্ষার হলে আমরা খুব টাইম পাবো না। এই জন্য অতিরিক্ত সেন্টেন্স না লিখে মূল কথার মাধ্যমে প্রেজেন্ট করতে হবে টপিকটিকে। এবং ইংরেজির যে দক্ষতা, এখানেই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ইংরেজিতে খুব ভালো লিখতে পারো এবং তোমার ভোকাবুলারি খুবই স্ট্রং। এই জায়গাটাতে তোমাকে প্রচুর ভালো ভালো শব্দাবলী ব্যবহার করতে হবে, যাতে টিচার বুঝতে পারেন খাতা দেখে যে এই স্টুডেন্টের ভোকাবুলারি খুবই ভালো। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা এই টপিকগুলোকে পরীক্ষায় অ্যান্সার করতে যাব। পরীক্ষায় অ্যান্সার করার সময় আমাদেরকে পুরো প্যারাগ্রাফটা লেখার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই আমাদেরকে টপিক সেন্টেন্স আলোচনা করতে হবে। টপিক সেন্টেন্স হচ্ছে অন্তত প্রথম লাইনেই কিংবা শুরুতেই আমাদেরকে টপিক সেন্টেন্সটা দিয়ে দিতে হবে যে আমরা কোন ধরনের টপিক নিয়ে আজকে আলোচনা করছি। পরবর্তীতে আমাদেরকে সাপোর্টিভ সেন্টেন্সে যেতে হবে। অর্থাৎ সাপোর্টিভ সেন্টেন্স হচ্ছে যেই টপিকটিতে আমরা আলোচনা করছি সেই টপিকের প্রাসঙ্গিক কিছু কথা আমাদেরকে লিখতে হবে। এখানে রিলেভেন্ট যত কথা লেখা যায় খুব সংক্ষেপে আমাদেরকে সেগুলো লিখে দিতে হবে। সাধারণত একটি প্যারাগ্রাফে আমরা দেখব যে 2 থেকে 4টি সাপোর্টিভ সেন্টেন্স হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে খুব ওয়াইজলি ভোকাবুলারি ব্যবহার করতে হবে যে আমি যে সেন্টেন্সগুলোকে লিখছি সেগুলো ভ্যালিড কিনা। সর্বশেষে আমরা দেখব কনক্লুশন। একটি প্যারাগ্রাফের অন্যতম মূল বিষয় হচ্ছে তার কনক্লুশন। কিছু শিক্ষক আছেন যারা শুরু এবং শেষটাই দেখেন। যদি সেই দুটো জিনিস আমরা ভালো করতে পারি, অর্থাৎ একটা ভালো টপিক সেন্টেন্স সিলেক্ট করতে পারি এবং খুব ভালো একটা কনক্লুশন দিতে পারি, সেই ক্ষেত্রেই আমার প্যারাগ্রাফটি কিন্তু অন্যান্য সবার চেয়ে আলাদা হয়ে ফুটে উঠবে। তা আমরা কিছু প্যারাগ্রাফ তোমাদেরকে দেখাবো যে কিভাবে টপিক সেন্টেন্স অনুযায়ী সেগুলো লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা হেডিং নিয়েছি, সেটি হচ্ছে মাই ফেভারিট লিটারারি ক্যারেক্টার। এখানে প্রথম যে বাক্যটি আমরা লিখেছি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। মাই ফেভারিট লিটারারি ক্যারেক্টার ইজ দ্য প্রোটাগনিস্ট অফ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্লাসিক সিরিজ ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, ফেলুদা। খেয়াল করো, আমাকে বলা হয়েছিল মাই ফেভারিট লিটারারি ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে। আমি কিন্তু প্রথম লাইনেই নিয়ে আসছি আমি কাকে নিয়ে আলোচনা করছি, ফেলুদাকে নিয়ে। এবং সে কে? বাংলা সাহিত্যের অন্যতম প্রমিনেন্ট একটি শক্তিশালী, আমরা ভোকাবুলারিগুলো ইউজ করছি কিন্তু প্রমিনেন্ট, প্রোটাগনিস্ট, নট হিরো। আমরা বলিনি নায়ক শব্দের অর্থ হিরো, আমরা বলেছি প্রোটাগনিস্ট। ইম্পর্টেন্ট বলতে পারতাম, বেস্ট বলতে পারতাম, না বলে আমরা বলেছি প্রমিনেন্ট। অর্থাৎ ভোকাবুলারিগুলো যে আমরা জানি সেগুলোকে ইউজ করার এটাই হচ্ছে সুযোগ, আমরা সেগুলো ইউজ করছি। ফেলুদা সম্পর্কে আমরা লিখছি, আমি টপিক সেন্টেন্সে দিয়ে দিয়েছি। ফেলুদাকে সত্যজিৎ রায়ের তৈরি এক অমর চরিত্র, সেটাও আমরা প্রথমেই দিয়ে দিলাম। এরপরের ফেজটা ছিল আমাদের সাপোর্টিভ সেন্টেন্সগুলো। সাপোর্টিং যে সেন্টেন্সগুলোকে আমরা যাচ্ছি সেখানে আমরা কি দিয়েছি, ফেলুদা ইজ দ্য নেম অফ আওয়ার প্রোটাগনিস্ট হেয়ার, হু ইজ নট আ ডিটেকটিভ বাই প্রফেশন রাদার বাই প্যাশন। অর্থাৎ ফেলুদা কে ছিলেন সেই জিনিসটা আমরা দিয়ে দিয়েছি। প্রথম আমরা বলেছি আমরা ফেলুদাকে নিয়ে কথা বলবো আজকে বা লিখবো। তারপর আমরা ফেলুদার পরিচয় দিচ্ছি যে তিনি ডিটেকটিভ ছিলেন বাই নট প্রফেশন রাদার বাই প্যাশন, যে তিনি পেশায় ছিলেন না বরং তার নেশা ছিল ডিটেকটিভের। তারপরে আমরা আরও কিছু সাপোর্টিং সেন্টেন্স অ্যাড করছি। আই ট্রুলি লাভ হাউ ইন্টেলেকচুয়ালি স্মার্ট দিস ক্যারেক্টার ইজ, হি ইজ ভেরি অবজারভেন্ট অফ দ্য স্মলেস্ট ডিটেলস অ্যান্ড হ্যাজ আ ফটোগ্রাফিক মেমোরি। অর্থাৎ
অবজারভেন্ট, তিনি প্রত্যেকটা ডিটেলসে, ছোট ছোট ডিটেলসে, ডিটেকটিভ যিনি যখন কোনো কেস নিয়ে স্টাডি করেন, ছোট ছোট ডিটেলসে তিনি কিন্তু মনোযোগ দেন, এবং তার একটি ফটোগ্রাফিক মেমোরি রয়েছে। এই দুটো জিনিসই কিন্তু ফেলুদার সবচেয়ে বড় পরিচয়। ফেলুদাকে কিন্তু আমরা দেখেছি যে তিনি খুবই পর্যবেক্ষণশীল এবং তার একটি ফটোগ্রাফিক মেমোরি রয়েছে। এই জন্য যখন যেটাই মনে করার দরকার, ফেলুদা কিন্তু সেই জিনিসটি মনে করে প্রয়োগ করতে পেরেছেন। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ফেলুদা হাউএভার ইজ হিজ হিউমার। এখন একটা গোয়েন্দা চরিত্র আমরা জানি যে খুব মানে হার্ড একটা মুডের উপরে থাকতে হবে, সারাদিন একটা ভাব নিয়ে থাকতে হবে যে আমি অনেক গবেষণা করছি, অনেক মানে ভয়ঙ্কর কিছু করে ফেলছি। ফেলুদা এরকম ছিলেন না। ফেলুদার হিউমার ছিল অসাধারণ। এই কথাটি পুরো সেন্টেন্স এতক্ষণ যা আমরা আলোচনা করছিলাম টপিককে ইন্টারেস্টিং করে তুলবে। ফেলুদার পরিচয় এই লাইনটা যখন আমরা দিব তখন পুরো প্যারাগ্রাফটি আরও ইন্টারেস্টিং হয়ে উঠল। He makes most life-threatening situations into something quirky that grabs the attention of his audience. যে লাইফ থ্রেটনিং যে সিচুয়েশনগুলো আছে সেগুলোকে এত বৈচিত্র্যময় করে তোলেন যেটা গ্র্যাবস দ্য অ্যাটেনশন অফ অডিয়েন্স, যেটা যারা অডিয়েন্স তাদের মনোযোগকে আকর্ষণ করে, তারা মানে খুব টানটান উত্তেজনায় ভুগে যে এখন কি ঘটতে যাচ্ছে। নট অনলি দ্যাট, আমরা এখনও অ্যাড করছি, হি ইজ ভেরি অ্যাডাপটিভ in new environments and situations, since his work requires him to travel a lot. যেহেতু তার কাজ তাকে প্রচুর জার্নি করায়, বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়, বিভিন্ন কালচারের সাথে তাকে মিশতে হয়, নানা ধরনের সিচুয়েশন তাকে দেখতে হয়, সেই জিনিসগুলোকে হি ইজ ভেরি অ্যাডাপটিভ, তিনি খুব দ্রুত সেগুলোর সাথে অভ্যস্ত হয়ে যান। এই জিনিসগুলো কিন্তু আমরা সাপোর্টিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করলাম, এবং প্রথমে আমাদের ছিল আমাদের টপিক সেন্টেন্স সেটা আমরা নিয়ে এসেছিলাম যে আমরা কাকে নিয়ে আলোচনা করব আজকে, এবং সর্বশেষ আমি আজকে আমার কনক্লুশনে যাচ্ছি আমার টপিকের, সেটি হচ্ছে আই রিয়েলি লাভ ফেলুদা, হি ইজ দ্য বেস্ট। কারণ মাই ফেভারিট লিটারি ক্যারেক্টার ছিল, সেখানে আমি আমার চরিত্রকে যদি বর্ণনাই করতে থাকি শেষ তো করা যাবে না, কিন্তু কোথাও সে যখন আমি শেষ করব আমি তাকে কতটা ভালোবাসি এবং তার জায়গাটা আমার কাছে কি, হি ইজ দ্য বেস্ট, এই মূল্যায়নটুকু করে আমরা সমাপ্ত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সুন্দর একটা শুরু করতে পারি এবং সমান্তরালভাবে আমরা কিছু সাপোর্টিভ সেন্টেন্স দিতে পারি এবং যতটা সুন্দর করে শুরু করেছিলাম সেই একই মাত্রায় আমরা একটি সমাপ্তি টানতে পারি, তাহলেই কিন্তু আমার প্যারাগ্রাফটি ছোট এবং খুবই সুন্দরভাবে উপস্থাপিত হবে। আমি আশা করব যে তোমরা এই জিনিসগুলো লক্ষ্য রেখে তোমাদের টপিক সেন্টেন্স যেগুলো থাকবে সেগুলোর উপরে প্যারাগ্রাফগুলো লেখার চেষ্টা করবে। আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে জিনিসটা দেখে নেওয়ার জন্য, যাতে তোমরা কিভাবে লিখতে হয় সেই জিনিসটি ধরতে পারো। আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব যেখানে আমাদের হেডিং দেয়া আছে পারপাস অফ লাইফ। আমরা দেখব, আমরা বলেছিলাম যে আমরা যখন কোনো সেন্টেন্স প্যারাগ্রাফ আলোচনা করব তখন আমাদেরকে শুরুতেই টপিক সেন্টেন্স দিতে হবে। আমরা এখানে বলার চেষ্টা করেছি পিপল মে হ্যাভ আ ভেরি স্পেসিফিক পারপাস অফ লাইফ অর দে মে লুক ইন টু দ্য বিগার পিকচার। Personally, my purpose of life is to be a person who is well aware about his or her responsibility as a member of the society. আমি কিন্তু সমাজের একজন রেসপন্সিবল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি টপিক সেন্টেন্স হিসেবে। তারপরের অংশগুলোকে আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে ধরব, যেগুলোর মাধ্যমে আমরা আমার যে উদ্দেশ্য সেটাকে বর্ণনা করতে থাকব এবং কিছু ভালো ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা করব, এবং সর্বশেষ এসে আমরা ফিনিশ করার চেষ্টা করব এভাবে, ইম্প্যাক্ট অন দ্য সোশ্যাল সিস্টেম থ্রু হিজ প্রফেশন, অর্থাৎ হু মেক্স অ্যান অ্যাক্টিভ ইম্প্যাক্ট অন দ্য সোশ্যাল সিস্টেম থ্রু হিজ অর হার প্রফেশন, যে তার কর্মের মাধ্যমে সমাজে একটা অবদান রাখার চেষ্টা করবে। অর্থাৎ আমি যেটা চেয়েছিলাম যে আমি সমাজের একজন মেম্বার হিসেবে, রেসপন্সিবল মেম্বার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, সেটাই আমি আমার সাপোর্টিং সেন্টেন্সগুলোর মাধ্যমে বর্ণনা দিয়ে বললাম সর্বশেষে এসে যে আমি সমাজে অবদান রাখতে চাই আমার কর্মের মাধ্যমে। এইভাবে যদি আমরা শুরু করি টপিক সেন্টেন্স দিয়ে এবং শেষ করতে পারি সুন্দরভাবে, যেইভাবে আগাচ্ছিলাম আমরা, তাহলে আমরা দেখব খুব সহজেই আমরা প্যারাগ্রাফটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারছি। আমি একটু সময় দিচ্ছি যাতে তোমরা এই প্যারাগ্রাফের লাইনগুলোকে দেখে নিতে পারো এবং কোথায় আমরা কিভাবে ব্যবহার করেছি সেটাকে বুঝতে পারো। আরও একটি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি,
যেটার হেডিংস দেওয়া আছে ডোমেস্টিক ভায়োলেন্স। আমরা বলেছিলাম যে প্রথমেই আমরা টপিক সেন্টেন্স দিব শুরুতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এনি কাইন্ডস অফ ভায়োলেন্স উইদিন দ্য সেফ স্পেস অফ হোম, মে দ্যাট বি মেন্টাল অর ফিজিক্যাল, ইজ রিগার্ডেড অ্যাজ ডোমেস্টিক ভায়োলেন্স। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সটা কী সেই সম্পর্কে আমি একটি ডেফিনেশন প্রদান করে দিলাম প্রথম সেন্টেন্সেই। এটি হচ্ছে আমার টপিক সেন্টেন্স। তারপর আমরা কিছু যৌক্তিক বাক্যের মাধ্যমে আমার সাপোর্টিং সেন্টেন্সগুলোকে দাঁড় করাবো এবং সেখানে আমি আমার ভোকাবুলারি যে দক্ষতা আছে সেটিকে প্রমাণ করার চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর এবং ভালো ভালো ওয়ার্ড দিয়ে। অতঃপর কি করা উচিত বা আমি কীভাবে শেষ করতে চাই সেটার জন্য আমরা we need to come forward to help the victims of domestic violence and voice our opinion against the heinous crime. Only then we will be able to create a better society. অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স যে আমরা শুরু করেছিলাম সেটা আমাদেরকে বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে এবং সেটা বন্ধ করলে কিভাবে একটা বেটার সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারবো সেই জিনিসগুলো আলোচনার মাধ্যমে আমাদেরকে প্যারাগ্রাফটি শেষ করতে হবে। আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে এই প্যারাগ্রাফটি পড়ে নেওয়ার জন্য এবং বোঝার জন্য যে কিভাবে আমরা একটা সুন্দর শুরু থেকে গাঁথনির মাধ্যমে সাপোর্টিং সেন্টেন্সগুলো দিয়ে আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছালাম। আশা করি তোমরা খুব সহজেই এই প্যারাগ্রাফটিকে লিখতে পারবে। এতক্ষণ আমরা ব্যক্তিগত কোনো বিষয়, পছন্দের কিংবা ব্যক্তিগত কোনো সমস্যা কিংবা সাধারণ কোনো বিষয় নিয়ে লিখতে বলা হলে কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখব সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব সামাজিক কোনো সমস্যা নিয়ে যদি আমাকে লিখতে বলা হয় সেটা কিভাবে আমরা লিখব। আমরা দেখব টপিকটি নিয়ে যদি আমরা ডিটেলস না জানি তাহলে খুব বেশি সময় নষ্ট করব না, কিছু মূল কথা আলাদা করে আমরা মাথায় কাটবো, তারপর সেগুলো আমরা ক্রমানুসারে ক্রোনোলজিক্যালি খাতায় তুলে ধরব। আমরা জানি আমাদেরকে প্রথমেই একটি টপিক সেন্টেন্স লিখতে হবে। যেমন আমরা বলেছি দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ প্লাস্টিক পলিউশন ইজ ভেরি ডেঞ্জারাস ইস্যু ইন টুডেজ ওয়ার্ল্ড। প্রথম বাক্যটিতেই কিন্তু আমরা বলে দিয়েছি যে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্লাস্টিক পলিউশন বর্তমান পৃথিবীতে একটি ডেঞ্জারাস ইস্যু। এরপর আমরা যে বাক্যগুলো ব্যবহার করব সেগুলো আমাদের সাপোর্টিভ সেন্টেন্স হিসাবে কাজ করবে। অর্থাৎ যেমন আমরা বলেছি যে রিসেন্ট স্টাডিতে, অ্যাকর্ডিং টু রিসেন্ট স্টাডি, প্লাস্টিক মেক আপ টু 70 to 90% অফ অল মেরিন ডেব্রিস। অর্থাৎ সামুদ্রিক যে ধ্বংস বা যে তাণ্ডব চলছে, সমুদ্রে যে প্রাণনাশ হচ্ছে, সেগুলোর জন্য 60 to 90% কারণ হচ্ছে কিন্তু প্লাস্টিক। এভাবে আস্তে 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 আমরা কোথায় কোথায় প্লাস্টিকের সমস্যা হচ্ছে, ইকোলজিতে কী কী প্রভাব ফেলছে প্লাস্টিক, সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে থাকব। অতঃপর আমরা কনক্লুশনে যাব। যেমন আমরা বলার চেষ্টা করেছি, দিস ইজ ওয়াই আই থিঙ্ক দ্যাট প্লাস্টিক শুড বি ব্যান্ড, হাউএভার দ্য অল্টারনেটিভ সলিউশনস, প্রপার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে আমরা প্লাস্টিক কেন ব্যান করা উচিত, আমাদের যে টপিক সেন্টেন্স ছিল, এবং সেটার অল্টারনেটিভ কী কী সলিউশন বের করা উচিত সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা খুব সহজেই আমাদের সেই আইডিয়াগুলোকে জেনারেট করে আমরা কিন্তু একটি টপিক লিখতে পারলাম। আশা করি খুব সহজেই আমরা এই টপিক নিয়ে আলোচনা বা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য আমরা খুব সহজেই এই টপিকটি লিখতে পারবো। আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা এই টপিকটি দেখতে পারো এবং কিভাবে পরীক্ষায় লিখতে হবে সেই বিষয়টি থেকে ধারণা পেতে পারো। আমরা আরেকটি টপিক দেখতে পাচ্ছি যেখানে আমাদের হেডিং দেয়া আছে সাইবার বুলিং। আমরা জানি প্রথমেই আমাদেরকে টপিক সেন্টেন্স রেডি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে সাইবার বুলিং ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট ডান বাই এ পারসন এগেনস্ট another person by using electronic communication, example by on social media। তাহলে সাইবার বুলিং জিনিসটা কি সেটা কিন্তু আমি প্রথমেই ব্যাখ্যা করে দিতে পারলাম আমার প্রথম সেন্টেন্সে। এটি আমার টপিক সেন্টেন্স। তারপর পরবর্তীতে আমি কিছু সাপোর্টিভ সেন্টেন্সের মাধ্যমে পুরো সিচুয়েশনটাকে বর্ণনা করব যে সাইবার বুলিং কী, কীভাবে হয়, এর কী কী ফলাফল পড়ে সমাজে, কারা এর দ্বারা এফেক্টেড হয়, কী ধরনের ক্রাইম সংগঠিত হয়, এই জিনিসগুলোকে আমি বর্ণনা করব। এবং এখানে অবশ্যই আমাকে খুব ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে যাতে আমি আমার দক্ষতাটাকে দেখাতে পারি পরীক্ষার খাতায়। অতঃপর আমরা কনক্লুশনের দিকে আগাবো। যেমন আমরা বলেছি, দ্য ফার্স্ট স্টেপ
should be the internal reporting process of the particular social media website or application. If we take Facebook, for example, photos and comments can be reported and the particular user can be blocked. Similar reporting systems are in the place in most popular social media websites or applications. অর্থাৎ কিভাবে আমরা সাইবার বুলিং বন্ধ করতে পারি সেই জিনিসটি আমরা উপস্থাপন করে শেষ করলাম। তাহলে আমরা আশা করব যে খুব সুন্দর একটি শুরুর মাধ্যমে আমার যে সাপোর্টিভ সেন্টেন্সগুলো আছে সেগুলোকে গাঁথুনি দিয়ে আমাকে একটি পরিসমাপ্তিতে এসে পৌঁছাতে হবে, যেটা পরীক্ষার খাতায় আমাকে খুব ভালো একটি মার্কস এনে দেবে। আমি আশা করব যে এই আমি আশা করব যে পরীক্ষায় এই টপিকগুলো আসলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো মার্কস অর্জন করতে পারবে। আমি একটু সময় দিচ্ছি, তোমরা এই টপিকটিকে দেখে নিবে এবং কিভাবে বা সেন্টেন্সগুলোকে এক করা হয়েছে এবং একটি প্যারাগ্রাফে মিলিত করা হয়েছে সেই জিনিসটা বুঝে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পরীক্ষায় ভালো মার্কস অর্জন করার জন্য পরীক্ষায় আসতে পারে এমন কিছু টপিক তোমাদেরকে উপস্থাপন করছি, যাতে তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে এই টপিকগুলো যদি পরীক্ষায় আসে সেগুলোকে লিখে ভালো মার্কস পেতে পারো। যেমন দ্য ইন্টারনেট, দ্য গ্লোবাল ওয়ার্মিং, দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ 7th মার্চ, ইলেকশন ডে, ই-কমার্স, এই জিনিসগুলো। এছাড়া তোমরা আরও অনেক টপিক নিয়ে পড়াশোনা করবে। যেই টেকনিকগুলো আমরা শিখিয়েছি সেই টেকনিকগুলো ব্যবহার যদি করতে পারো তোমরা পরিপূর্ণভাবে, আশা করি পরীক্ষায় তোমরা যে কোনো টপিক সম্পর্কে খুব ভালোভাবে লিখতে পারবে এবং খুব ভালো মার্কস অর্জন করতে পারবে। সবাইকে ধন্যবাদ।